আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রসঙ্গ ভারতের চিকেন নেক, শিলিগুড়ি করিডোরের চিকেন নেক। এই চিকেন নেকের প্রস্থ হচ্ছে 22 কিলোমিটার, যেটা আমরা অনেকভাবে দেখেছি যে প্রস্থটা 22 কিলোমিটার। ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া? I am asking also, I am telling also why it is very important for Bangladesh too now at this moment. এই চিকেন নেকটা ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, এবং আমি আরেকটু অ্যাডভান্স করে বলছি এই চিকেন নেকটা বর্তমানে বাংলাদেশের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ ভারতের মতো। সে প্রসঙ্গে আমি আসছি একটু পরে। কালকে পরশু নাগাদ বাংলাদেশের সাবেক রিটায়ার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান একটি উত্তম মন্তব্য করেছেন। উত্তম, যেটা আমি মনে করি যুগোপযোগী মন্তব্য। এবং ভারত আমাদেরকে এই পর্যন্ত অনেক উস্কানি দিয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে। এই সমস্ত সবগুলোর পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রিটায়ার্ড ফজলুল হক। উনি ডিজি ছিলেন আগে বিজিবির, বিডিআরের সাবেক বিডিআর, বর্তমানে বিজিবি। উনি ডিজি ছিলেন, ডিরেক্টর জেনারেল ছিলেন মেজর জেনারেল রিটায়ার্ড ফজলুল হক। একজন উনি জাতীয়তাবাদী মানুষ, এই দেশকে ভালোবাসেন। ওনার আমি অনেক বক্তৃতা বিবৃতি শুনেছি। ওনার সব কিছুর সাথে আমি অনেকটা একই মত পোষণ করি ওনার সব কিছুর সাথে। তো উনি বলেছেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বসে, তাহলে আমাদের উচিত চীনের সাথে মিলে চিকেন নেক দখলে নিয়ে নেওয়া এবং সেভেন সিস্টারকে কবজায় নিয়ে নেওয়া। আবার বলছি আমি, যদি ভারত পাকিস্তানকে অ্যাটাক করে এবং সেই মুহূর্তে আমাদের দরকার চীনের সাথে মিলে চিকেন নেক আক্রমণ করে চিকেন নেককে দখল করে ভারতের সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়া ভারত থেকে এবং কবজায় নিয়ে নেওয়া। উত্তম একটি মন্তব্য করেছেন উনি। আমি মনে করি জুৎসই একটি মন্তব্য করেছেন উনি, এই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব। একজন ইমানদার মানুষ, দেশাত্মবোধ যার মধ্যে চরমতম বিরাজমান। I do appreciate that guy, that gentleman. He is a very nice gentleman. He liked this country very much. He loved this country, same like me. He liked this country, same like me. এখন আমি বলি চিকেন নেক ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ। আমি সহজ বাংলায় একটা কথা বলি। কোনো বিরিশ গরু যখন খুব বেশি ডিস্টার্ব করা শুরু করে, তখন তাকে কি করেন, নাকের মধ্যে একটা আংটা পরায় দেয় এবং ওটার সাথে রশি বেঁধে দেয়, যেন সে বেশি ডিস্টার্ব করতে না পারে। ওইটাতে টান পড়লে তার ডিস্টার্ব বন্ধ হয়ে যায়। নাফা বলে আমাদের এই বাংলাদেশের ভাষায়, এটা নাফা বলে। নাকের মধ্যে যে খারু বেঁধে দেয়, ওইটার সাথে দড়ি বাঁধা থাকে, তখন এই বিরিশ গরু আর ডিস্টার্ব করে না। সেই ডিস্টার্ব করতে গেলেই ব্যথা পায় এবং হয়ে যায়। আমি চিকেন নেকটা দখলে নেওয়ার সাথে আমি তুলনা করব একটা দুষ্ট বিরিশ গরুর নাকে নাফা পরায় দেওয়া, একটা খারু পরায় দেওয়া। চিকেন নেক দখলে নেওয়া মানে দুষ্ট ভারতের নাকের মধ্যে খারু পরাইয়ে দেওয়া। খুবই যুগপৎ, এবং চিকেন নেকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি, আমি আবার বলছি, বাংলাদেশ যদি বাংলাদেশের অস্তিত্ব ঠিকভাবে রাখতে চায়, বাংলাদেশ ততদিন শান্তি পাবে ততদিন পর্যন্ত তার বিপরীতমুখী কথা বলি, ততদিন পর্যন্ত বাংলাদেশ শান্তি পাবে না, যতদিন পর্যন্ত ভারতকে ভেঙে ভেঙে টুকরো করা যাবে না। আবার বলছি,
ভারত যতদিন ভেঙে ভেঙে ভারত টুকরা হবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ শান্তি পাবে না, শান্তি দিবে না বাংলাদেশকে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ আশেপাশে সব দেশগুলোকে। চায়না ভারতের প্রতিবেশী, চায়নার সাথে মুখ তুলে কথা বলে না ভয়, পাকিস্তানকে আক্রমণ করবে বলে। আরে বেটা, তুই পাকিস্তানের আক্রমণ করবি বেটা, চাওয়ালা গদ্দবের বাচ্চা, তুই পাকিস্তানকে আক্রমণ করবি তুই? হ্যাঁ হ্যাঁ, ও তো পারমাণবিক বোমা নাই তো, ও তো তোর মতো গরুর গোবর খায়, তোর মতো গরুর মুখ খাই, গদ্দবের বাচ্চা থেকে। এবং ফজলুর রহমান সাহেব আর একটা কথা বলেছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কর্তৃক নির্মিত যে হত্যাকাণ্ডের নাট্যমঞ্চ, অর্থাৎ পহেলগাম যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বোম্বাই মুভিটা কবে রিলিজ দিবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ? এবং নরেন্দ্র মোদী কর্তৃক যে চিত্রনাট্য লেখা হয়েছে, যে চিত্রনাট্য অনুযায়ী হত্যাকাণ্ড হয়েছে পহেলগাম, যে হত্যাকাণ্ড ঘটেছে সেই পহেলগাম বোম্বের সিনেমাটা কবে রিলিজ পাবে, এই কথাটা ফজলুর রহমান সাহেব বলে ফেলেছেন। একেবারে মোদির ভিতরে গিয়ে হাত দিয়েছেন, অমিত শাহর ভিতরে হাত দিয়েছেন। একটা মিলিটারি একটা স্ট্র্যাটেজিক্যালি বলি, পাকিস্তানকে অ্যাটাক করে ভারত কিছু করতে পারবে না, ভারতের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। পাকিস্তান বাংলাদেশ না, তুমি যে থ্রেট দিবে এই করবে সেই করবে, তো তুমি পাকিস্তানকে পূর্ণদমে অ্যাটাক করছো না কেন? কেন সময়ক্ষেপণ করছো? বিকজ your military general, your senior military general Modi, your senior military generals are not with you now. They are not supporting you. They are not interested. Your military senior general, your military experts, senior general experts are not interested to give you a company to attack Pakistan, because your general they knows, they have something in their brain. Pakistan is a nuclear state, so don't play with Pakistan. You're not dare to play with China, never. You never dare to play with China, so don't play with Pakistan. Don't try to play with Pakistan. Pakistan is a nuclear state. Last time Pakistan told, if anything Pakistan think that it's matter of existence of Pakistan will attack nuclear. Pakistan will give nuclear attack to India. পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, নিউক্লিয়ার অ্যাটাক করবে, পারমাণবিক আঘাত করবে ভারতকে। সোজা ব্যাপার না, তুমি যে হুমকি দাও, তোমার থেকে পারমাণবিক বোমা অনেক বেশি আছে। পাকিস্তানের সাপোর্টে আছে তুরস্ক, পাকিস্তানের সাপোর্টে বর্তমানে আছে বাংলাদেশ, পাকিস্তানের সাপোর্টে বর্তমানে আছে চায়না, পাকিস্তানের সাপোর্টে বর্তমানে আছে ইরান। সৈন্য এনে জমা করেছে পাকিস্তান বর্ডারে, দেখো নাই? পাকিস্তানের মন্ত্রী গিয়েছে তালেবানের সাথে কথা বলার জন্য, তালেবান সাপোর্ট করবে পাকিস্তানকে। তুমি নরেন্দ্র মোদী, তোমার অমিত শাহ, তোমরা হচ্ছে হিন্দু কট্টরপন্থী, হিন্দুত্ববাদী। তোমরা বাংলাদেশে শেখ হাসিনাকে হারিয়ে তোমরা যেটা হারিয়েছো, আবার মনে করছো আওয়ামী লীগকে ক্ষমতা বসাবে, সেটা ভুলের জগতে অবস্থান করছো। কি হলো পাকিস্তানের সাথে সংঘাতে গিয়ে? পাকিস্তান তো এই হত্যাকাণ্ড পাকিস্তান করেনি, তুমি নরেন্দ্র মোদী করেছো, তোমার অমিত শাহ, তোমরা মিলে করেছো, এই নাটকটা সাজিয়েছো তোমরা। এই যে সামনে ভোট, ইলেকশনে যেন হিন্দুত্ববাদী পাকিস্তান মুসলমান বিদ্বেষী মনোভাব জাগিয়ে তুলে তোমরা যেন জিতে। তোমার তো ব্যবসা ওইটাই, কারণ তুমি নরেন্দ্র মোদীকে আগে বলা হয়তো গুজরাটে কষাই হিসেবে, তুমি গুজরাটে কষাই 1000 মুসলমান নিধন করেছো প্লেনে আগুন ধরিয়ে। তোমার ভিসা, তোমার অনুমতি ছিল না আমেরিকাতে যাওয়াতে, যখন তুমি গুজরাটের কষাই ছিলে, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। আমি বলছি এগুলো অস্বীকার করো তুমি। ইউ নেভার ডিনাই হোয়াট আই এম টেলিং নাও, ইউ মোদি নেভার ডিনাই হোয়াট আই এম টেলিং নাও। তো এই নাটকটা পেহেলগামের
এই নাটকটা সাজিয়েছেন নরেন্দ্র মোদী, র অ্যান্ড অজিত দোভাল অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রী পেটমোটা অমিত শাহ। তারা এই নাটকটা সাজিয়েছে, সুন্দর কথা বলেছেন ফজলুর রহমান সাহেব। আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট গাই, জেন্টলম্যান, জেনারেল। যে মাত্র পাকিস্তানকে আক্রমণ করবে ভারত, পাকিস্তান তো অলরেডি তোমাদের থেকে কাশ্মীরের অর্ধেক নিয়ে নিয়েছে, আজাদ কাশ্মীর। পাকিস্তান বাকি জম্মু কাশ্মীর নেওয়ার চেষ্টা করে, চীন থাকবে পাকিস্তানের পিছনে। বাংলাদেশের তখন অ্যাটাক করবে ফজলুর রহমান সাহেবের বক্তব্য অনুযায়ী, আমার বক্তব্য না, এটা ফজলুর রহমান সাহেবের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ এবং চীন মিলে চিকেন নেক অ্যাটাক করে বিচ্ছিন্ন করে দিবে ভারতকে। সেভেন সিস্টারকে কবজার মধ্যে নিয়ে আনতে হবে বাংলাদেশ এবং চীনের। খারাপ কিছু বলেনি। যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। খুব খুশি লেগেছে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ, মেজরিটি পার্সন, 80 to 85% উইল সাপোর্ট দ্য কমেন্ট অফ মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব। একজন জাতীয়তাবাদী মানুষ, দেশাত্মবোধ আছে যার মধ্যে। উনি ডিজি থাকতে দেখিয়ে দিয়েছিলেন ভারতকে কীভাবে বাংলাদেশে কম সংখ্যক সৈন্য, তোমাদের বেশি সংখ্যক 200-র উপর সৈন্য, 300-র মধ্যে সৈন্যকে না খালে মানে খাওয়াতে হয়, সেটা দেখিয়ে দিয়েছিলেন উনি। আর বাংলাদেশকে স্থলযুদ্ধে বাংলাদেশকে তোমরা করতে, থ্রেট দিতে যেও না। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অভিজ্ঞতা আছে বাংলাদেশের প্রত্যেকটা। আমি নিজে ছোট ছিলাম, আমি দেখেছি পাকিস্তান 1971 সালের যুদ্ধ কতটা ভয়াবহ হয়েছে এবং বাঙালিরা কীভাবে নেমেছে। 15 কোটি বাঙালির মধ্যে অন্তত 9-10 কোটি গেরিলা ফাইটিংয়ে নেমে যাবে। তোমাদের ভারতীয় সৈন্য ঢুকবে কিন্তু বের হবে ডেড বডি হয়ে, এটা একেবারে ধরে নিয়ে। আর চিকেন নেক অতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিকেন নেককে বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর বানানোর ফলে, লালমনিরহাট বিমানবন্দর বানানোর ফলে ভারতের রুহের মধ্যে, অর্থাৎ কলিজাতে পানি নেই, পানি শুকিয়ে গেছে। শেখ হাসিনাকে যেমনে পারেছ তেমনি ব্যবহার করেছ। দিস ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ নট অনলি প্লে উইথ ইউ ইন্ডিয়া, হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেমার, ইন্টারন্যাশনাল প্লেয়ার। তারে আন্তর্জাতিক খেলা, তারে ইন্টারনেট খেলা শিখাতে জন্য যে আন্তর্জাতিক খেলোয়াড় দেখাচ্ছে তো তোমাকে। চায়নাকে কাজ দিয়েছে লালমনিরহাটে, চায়না এটা আবার সাবকন্ট্রাক্টে পাকিস্তানকে দিয়েছে, পাকিস্তান চায়না মিলে তোমার একেবারে বর্ডারের কাছাকাছি গিয়ে তারা অবস্থান করবে, চাইনিজ এবং পাকিস্তানি লোক। প্রত্যেকটা নদী যেগুলো তুমি রংবাজি করতে, এই নদীগুলো প্রত্যেকটা নদীর কাজ চায়নাকে দিয়েছে। 50 বছর কী কার্যক্রম হবে সেটা চায়না থেকে জানতে চেয়েছে, চায়না সেটা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। মোদী হচ্ছে একটা অশিক্ষিত মূর্খ। ভারতের দুঃখ একটা, ভারতের দুর্ভাগ্য একটা, ভারত জাতির নির্বাচন করেছে একটা অশিক্ষিত মূর্খ লোককে। যেমন তার প্রধানমন্ত্রী মূর্খ, তেমন তার মূর্খ, স্বরাষ্ট্রমন্ত্রী পেটমোটা অমিত শাহ মূর্খ, তার অজিত দোভালগিরি এখানে চলে না, ফেইলিওর। যে অজিত দোভাল আমেরিকাতে পা দিতে পারে না এখন গ্রেপ্তারের ভয়ে। নরেন্দ্র মোদীর বন্ধু আদানি চোরাই, সে আমেরিকাতে গেলে অ্যারেস্ট হবে। অজিত দোভাল ক্যানাডাতেও যেতে পারে না। ভারতের রকে ক্যানাডা করেছে, ক্যানাডার শিখ নেতাকে হত্যাকাণ্ডের পিছনে ভারতের র এবং অমিত শাহের হাত আছে বলে বলেছে এটা ক্যানাডা। কোনো দেশ, ভারতের কোনো প্রতিবেশী দেশ বর্তমানে ভারতের পক্ষে নাই, ভারতের শত্রু বানিয়ে ফেলেছে। তুমি ভারতে একা কী করবে? তোমার আশেপাশে কেউ নেই, করো যুদ্ধ। তুমি পাকিস্তান, তুমি একাই পারবে না পাকিস্তান একা থাকলেও তুমি পারবে না, বিকজ হি ইজ এ নিউক্লিয়ার পাওয়ার। ইফ হি ফিল এনিথিং অ্যাফ্রেড ফর হিম, হি উইল start to bombard start to dump nuclear bomb in India.
সবচেয়ে দুর্বল জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল। শিলিগুড়ির গায়ে গায়ে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস। শুধু ঘাঁটি নয়, এটি হচ্ছে একটি ভয়ঙ্কর সামরিক বার্তা, একটি কৌশলগত হুমকি এবং ভবিষ্যতের যুদ্ধ ভারসাম্য পাল্টে দেওয়ার কেন্দ্র। ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এখন এই ঘাঁটির ছায়ায় ঢেকে যাচ্ছে। দিল্লির ভেতরে বসে ভারত বুঝে গেছে বাংলাদেশ যা করছে সেটা কোনো প্রতিরক্ষামূলক প্রস্তুতি নয়, এটা আক্রমণ মোকাবেলার সক্ষমতা গড়ে তোলা, একদম শত্রুর গলার কাছে। চিকেন নেক করিডোর মানে ভারতের সেই 22 কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড, যেটা ভারতের মূল ভূখণ্ডকে 7টি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে যুক্ত করে রেখেছে। এই অঞ্চল ভারতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য যুদ্ধ লাগার দরকার পড়ে না। শুধু একটা বিমান ঘাঁটি, শুধু একটি মিসাইল রাডার, শুধু একটা ফাইটার জেট এখানে স্থাপিত হলে ভারতের উত্তর পূর্ব অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেই কাজটাই এখন করছে বাংলাদেশ। লালমনিরহাট ঘাঁটি এখন শুধু একটি রানওয়ে নয়, এটি হচ্ছে একসাথে রাডার কমান্ড, ইউএভি অপারেশন সেন্টার, ফাইটার স্কোয়াড্রন হ্যাঙ্গার এবং সামরিক প্রশিক্ষণ ইউনিটের একক মিলিটারি কমপ্লেক্স। এবং এটিকে ঘিরে তৈরি হচ্ছে দেশের বৃহত্তম অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যেখান থেকে বের হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ড্রোন অপারেটর ও কৌশল বিশ্লেষক। এই ঘাঁটি হবে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক, আর অবস্থান হবে ঠিক ভারতের গলার উপর। চীনের বিআরআই, তুরস্কের সামরিক প্রযুক্তি, রাশিয়ার সরাসরি অস্ত্র সহায়তা, সবকিছুর মধ্যে বাংলাদেশ এখন এমন ভাবে নিজেকে বসাচ্ছে যেখানে এশিয়ার আধিপত্যের ছক নতুন করে আঁকা হচ্ছে। আগে যেখানে বাংলাদেশ ছিল একমাত্র ভোক্তা, অস্ত্র কিনতেও সিদ্ধান্ত নিত না, এখন সেখানে বাংলাদেশ বলছে আমরাও নির্মাতা হব, আমরাও রণপ্রস্তুতির নেতা হব। লালমনিরহাট ঘাঁটির নির্মাণ পরিকল্পনা শুরু হয় শান্তভাবে, কিন্তু দ্রুতই তা ভারতের কূটনৈতিক সার্কিটে আগুন ধরিয়ে দেয়। কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের এই ঘাঁটি শুধু নিজের আত্মরক্ষার জন্য নয়, এটা হচ্ছে সেই ঘাঁটি যেখান থেকে যুদ্ধ শুরু হলে ভারতের দুর্বল করিডোর হয়ে উঠবে মৃত্যু ঘণ্টার মতো ভয়াবহ। এখানে বসবে AES রাডার অর্থাৎ আধুনিক ফায়ার কন্ট্রোল, BVRAAM বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এর প্রস্তুতি ইউনিট, ইউএভি কম্ব্যাট ফ্লিট মাল্টি রোল ফাইটার ডিপ্লয়মেন্ট J-10C বা KAN সম্ভাব্য, ড্রোন ইনফ্রাস্ট্রাকচার ও রক্ষণাবেক্ষণ ইউনিট, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এর লজিস্টিক ঘাঁটি। বাংলাদেশ এখন আর মুখে প্রতিরক্ষা আর কাজে দুর্বলতা দেখায় না, এখন কাজের মধ্যে যুদ্ধ প্রস্তুতি, শত্রুর ঘাড়ের কাছে দম ফেলার ক্ষমতা। ভারতের মিডিয়া এখন এই ঘাঁটির বিরুদ্ধে ভয় ছড়াচ্ছে, বাংলাদেশ চীনের ঘাঁটি বানাচ্ছে, এটা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রশ্ন হলো, ভারত কি আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষায় 1 টাকাও দিয়েছে? ভারত কি কোনোদিন বাংলাদেশের জন্য কোনো রাডার সিস্টেম বা বিমান দিয়েছে? বরং তারা দিয়েছে পানি আটকে রাখা, সীমান্তে গুলি ও নিষেধাজ্ঞার ভয়। এখন বাংলাদেশ চীন বা তুরস্কের সাহায্যে যদি নিজেদের অস্ত্র বানায়, ঘাঁটি তৈরি করে, তাহলে ভারতের অসুবিধা কোথায়? এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ যে প্রভাব তৈরি করবে সেটা শুধু ভারতের বিরুদ্ধে নয়, আঞ্চলিক কৌশলগত ভারসাম্যেও বিশাল ধাক্কা দেবে। নেপাল, ভুটান, এমনকি মিয়ানমার এই ঘাঁটির আশেপাশে বাংলাদেশের সামরিক অবস্থানকে সম্মান জানাবে। আর চীন, তারা তো ইতিমধ্যেই বাংলাদেশকে এক কৌশলগত স্তম্ভ বলেই চিহ্নিত করেছে। ভারতের সর্বোচ্চ সামরিক পরিকল্পনা এখন লালমনিরহাট ঘাঁটির টপ স্ট্র্যাটেজিক থ্রেট হিসেবে চিহ্নিত, কারণ তারা জানে বাংলাদেশ যদি সত্যি এই ঘাঁটিকে সম্পূর্ণ সক্রিয় করে ফেলে, তাহলে ভারত যেটা এতদিন ধরে সীমান্তে সামরিক কৌশলে পুঁজি করে এসেছে সেটা এক ঝড়েই উড়ে যাবে। আর এই ঝড় এখন আর থামানোর উপায় নেই। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের ভেতরে নিরাপত্তা ব্যবস্থায় ছিদ্র তৈরি করে দিয়েছে। যতক্ষণ এই ঘাঁটি ছিল একটি ভবিষ্যৎ পরিকল্পনা, ভারত তখনও আড়াল করে আশঙ্কা লুকাতে পারত, কিন্তু এখন যখন এই ঘাঁটির ভূমি সমতল হচ্ছে, রানওয়ে বিস্তৃত হচ্ছে এবং আন্তর্জাতিক সামরিক শক্তিগুলো সরাসরি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে, তখন দিল্লি বুঝে গেছে তাদের চিকেন নেক আর কোনো নিরাপদ প্যাসেজ নয়, এখন সেটা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ফাঁদে। বাংলাদেশ বুঝে ফেলেছে এই অঞ্চল শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতির কৌশলগত প্রবেশদ্বার। ভারত যেমন শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর করে 7টি রাজ্যের যোগাযোগ বাঁচিয়ে রেখেছে, তেমনি বাংলাদেশ সেই করিডোর ঘিরে এমন ঘাঁটি বসাচ্ছে যেখান থেকে ভারতের 7 সিস্টার্সকে মুহূর্তেই বিচ্ছিন্ন করা যাবে। যুদ্ধ লাগার দরকার নেই, শুধু নজরদারির মধ্যে রাখলেই ভারত জানবে তারা আর একচ্ছত্র আধিপত্যে নেই। লালমনিরহাট বিমান ঘাঁটি হতে যাচ্ছে কমব্যাট, লজিস্টিক্স, এয়ার সার্ভিলেন্স এর একত্র এক সুপার হাব।
বাংলাদেশ একে শুধু যুদ্ধ ঘাঁটি হিসেবে দেখছে না, বরং এখান থেকে আঞ্চলিক নেতৃত্ব নেওয়ার পথে হাঁটছে। কারণ একবার যদি বাংলাদেশ নিজের যুদ্ধ বিমান নিজে উড়াতে পারে, নিজস্ব রাডার বসাতে পারে, নিজের ইউএভি গবেষণা চালাতে পারে, তাহলে ভারত তো নয়, যে কোনো দেশকে সামরিক কূটনীতিতে টেবিলে বসাতে পারবে। আর এই কূটনৈতিক টেবিলে এখন বাংলাদেশ একা নয়। চীন ইতিমধ্যে বলেছে তারা এভিয়েশন শিক্ষা, রাডার প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে চায়। তুরস্ক কেএএন যুদ্ধ বিমানের রপ্তানির জন্য বাংলাদেশের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। সৌদি আরব এই প্রকল্পে $5 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগে আগ্রহী। এমনকি রাশিয়ার পক্ষ থেকেও Su-35 ফ্ল্যাঙ্কার রপ্তানির সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। এই 4টি রাষ্ট্রের কেউই ভারতমুখী নয়। এরা সবাই জানে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যম শক্তি হয়ে উঠছে এবং এই অবস্থান আসছে অস্ত্র শস্ত্র দিয়ে নয়, দূরদৃষ্টি পরিকল্পনা আর সাহস দিয়ে। ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো তারা এখন আর বাংলাদেশকে নিয়ে কোনো হিসাব করতে পারছে না। আগে তারা জানতো ঢাকা কিছু করবে না, চুপ থাকবে, ভারতের দিকেই তাকিয়ে থাকবে। এখন বাংলাদেশ তার ঘাঁটি বসায় শিলিগুড়ির কাছে, যুদ্ধ বিমান কিনে রাশিয়া, তুরস্ক, চীন থেকে। আরো ভয়ঙ্কর সত্য হলো এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ শুধু উত্তরাঞ্চল নয়, পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারবে। দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি, মালাক্কা স্ট্রেইটের সামরিক উত্তেজনা, ভারতের উত্তর পূর্ব সীমান্তের ভঙ্গুর অবস্থা, সবকিছুর মাঝে বাংলাদেশ এখন হয়ে উঠছে সেই একমাত্র শক্তি যে কিনা কারো পক্ষ না নিয়ে নিজের অবস্থান তৈরি করছে। এই ঘাঁটি যদি পুরোপুরি সক্রিয় হয়ে যায় তাহলে শুধু শিলিগুড়ি নয়, দিল্লি পর্যন্ত আকাশ ও নজরদারির আওতায় চলে আসবে। যুদ্ধ বিমান যদি থাকে, 4.5 জেনারেশনের ড্রোন থাকে লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবল এবং রাডার থাকে জ্যাম প্রুফ AESA, তাহলে ভারতের আকাশ সীমায় একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। তখন আর ভারত বলতে পারবে না আমরাই এই অঞ্চলের একমাত্র ক্ষমতা। আর সবচেয়ে বড় কথা হলো এই পুরো কাজটা হচ্ছে একেবারে বাংলাদেশের নিয়ন্ত্রণে। কোনো দেশ চাপিয়ে দেয়নি, কোনো গোপন চুক্তি নেই। এটা জনগণের দাবি, ভূ রাজনীতির বাস্তবতা এবং জাতীয় নিরাপত্তার জন্য বাস্তব সিদ্ধান্ত। অতএব কেউ যদি ভেবে থাকে এই প্রকল্প থামানো যাবে, সে বোকার স্বর্গে বাস করছে। ভারত চায় লালমনিরহাটে কোনো সামরিক স্থাপনা না হোক, আকাশ থেকে শুধু ট্রেন আর গরুর গাড়ি দেখা যাক। আর বাংলাদেশ বলছে এই আকাশে এবার আমাদের যোদ্ধা উড়বে, আর যদি কেউ, তখন সেই আকাশ থেকেই সোজা নিশানা নামবে। এই হলো নতুন বাংলাদেশের রূপ। এটা আর নতজানু বন্ধুত্ব নয়, এটা একদম দাঁত ভাঙ্গা কৌশলগত নেতৃত্ব। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।